সম্মানিত উপস্থিতিবৃন্দ, 3R, রিডিউস, রিসাইকেল অ্যান্ড রিইউজ। আমরা প্লাস্টিক এবং এই জাতীয় জিনিসের ক্ষেত্রে এই বিষয়, এই 3R এর উপরে আমরা গুরুত্ব আরোপ করতে চাই। আমাদের পরিবেশকে যদি আমাদের রক্ষা করতে হয়, আমাদের পরিবেশকে যদি আমাদের বসবাস উপযোগী করে রাখতে হয়, তাহলে এই 3R-কে আমরা যে কোনোভাবে বাস্তবায়ন করতে চাই। আমি শিওর এই ঘরে যারা উপস্থিত আছেন সবাই আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের 3rd চ্যাপ্টারে, সেটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। আমরা অনেক কিছু প্ল্যান করলে আমাদের ইকোনমি যদি ঠিক না থাকে, আমরা কোনো কিছুই বাস্তবায়ন করতে সক্ষম হব না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা এই ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারে আমরা কয়েকটি সেক্টর করেছি। অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার, শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, সেবা খাত, বিদ্যুৎ জ্বালানি, পরিবহন খাত, আইসিটি, রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা। আমরা অর্থনৈতিক গণতন্ত্রায়ন, প্রথমেই যেটা বলেছি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন অথবা অর্থনৈতিক অলিগার যে কাঠামো ছিল সেটিকে আমরা ভাঙতে চাই। অর্থনৈতিক গণতন্ত্রায়নটা কি? অর্থনৈতিক গণতন্ত্র হচ্ছে কতিপয় কোনো বিজনেস হাউসের মধ্যে না রেখে বরঞ্চ আমরা গণতন্ত্রটাকে, অর্থনীতিকে আমরা ডিস্ট্রিবিউট করতে চাই, যেখানে কম বেশি সকল মানুষের একটি এন্ট্রি থাকবে, সকল মানুষের অধিকার থাকবে গণতন্ত্রতে নিজের কন্ট্রিবিউশনটা করার মতন। অর্থাৎ সকলের অংশগ্রহণমূল্য এবং সবার জন্য উন্মুক্ত একটা অর্থনীতি আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যেটি অবজারভেশন, যে কোনো দেশের অর্থনৈতিক বুনিয়াদ তখনই শক্তিশালী হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই হয় যখন সেই দেশের মধ্যবিত্ত শ্রেণীটি অনেক বড় আকার ধারণ করে। আমাদের পরিকল্পনা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী বলতে, যেটি কয়েক বছর আগেও প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, সেই মধ্যবিত্ত শ্রেণীটিকে আমরা অর্থনৈতিকভাবে ধীরে 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 শক্তিশালী করে গড়তে তুলতে চাই। আমি আগেই বলেছি, আমাদের অর্থনৈতিক বা যে কোনো পরিকল্পনার মূল অন্যতম লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। যত বেশি সংখ্যক কর্মসংস্থান, যে কোনো বিনিয়োগ বলেন, যে কোনো অর্থনৈতিক কার্যক্রম বলেন, প্রত্যেকটিতে আমাদের লক্ষ্য থাকবে কর্মসংস্থানের তৈরি করা, যত বেশি সংখ্যক কর্মসংস্থান। কারণ আমরা মনে করি যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব, তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। এবং সেই জন্যই আমরা বলেছি যে আমরা 2034 সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনেকগুলো বিষয় আছে এখানে, অনেক লম্বা বিষয়, আমি সংক্ষেপ থাকার চেষ্টা করব। বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে এফডিআই ক্যাপ্টেন আমরা নিয়োগ করতে চাই। অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট যারা আসবে, এই ফরেন ইনভেস্টমেন্ট যারা আসবে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিড়ম্বনা ভোগ করতে হয়। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা একজন ক্যাপ্টেনকে নিয়োগ করতে চাই, যার দায়িত্ব হবে যে বিদেশি বিনিয়োগটা আসবে তার যাবতীয় যত কাগজপত্র, যত কিছু ফর্মালিটিস আছে, সেই ক্যাপ্টেন তার হয়ে সকল কাজগুলো সম্পন্ন করবে। তারা সকল কাজগুলো সম্পন্ন করবে যাতে সেই বিদেশি বিনিয়োগকারী হতাশ হয়ে ফিরে যেতে না হয় তাদেরকে। আমরা একটি পলিসি গ্রহণ করতে চাই অর্থনীতির ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলেরই ধারণা আছে বিনিয়োগ বা অর্থনীতি এমন একটি বিষয়, আমরা যদি এটি ব্যাপারে যে কোনো পলিসি নিয়ে এবং হুট করে যদি 7 দিন পর পর পলিসি চেঞ্জ করতে চাই, তাহলে অর্থনীতি কোনোভাবেই শুভ ফল দেখতে পাবে না। এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে অর্থনীতির ক্ষেত্রে আমরা কোনো আকস্মিক কোনো পলিসি পরিবর্তন করতে চাই না। আমরা চিন্তা ভাবনা করে পলিসি গ্রহণ করব এবং আমরা চিন্তা ভাবনা করে যেই পলিসি গ্রহণ করব সেটিতে আমরা স্টিক করতে চাই। হুট করে আমরা কোনো পলিসির পরিবর্তন করতে চাই না, যা আমরা অতীতে দেখেছি, যাতে করে আমাদের বিনিয়োগ, আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন। আমরা লাইসেন্সিং প্রক্রিয়াকে সহজকরণ করে ফেলতে চাই। লাইসেন্সিং প্রক্রিয়া সহজকরণ করলে আমাদের ব্যবসায়ীরা উৎসাহিত হবেন,
বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। অনেক সময় আমরা দেখেছি লাইসেন্সিং প্রক্রিয়া বর্তমানে অনেক কঠিন জটিল থাকার কারণে অনেক বিনিয়োগকারী, সেটি দেশি হোক বিদেশি হোক, তারা হতাশায় অনেক ক্ষেত্রে ফিরে যান। সেটিকে আমরা ইজি করে আনতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি আমাদের সবচেয়ে বড় রেমিটেন্সের উপায় কোনটা, আমাদের সবচেয়ে বড় রেমিটেন্সের উপায় হচ্ছে গার্মেন্টস। কিন্তু একটি জাতি বা একটি দেশ যুগের পর যুগ একটি সেক্টরের উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট থাকতে পারে না, এবং সেই জন্যই আমরা মনে করি যে আমাদেরকে আরও সেক্টর বের করতে হবে, এবং যেই সেক্টরগুলো রফতানিমূলক সেক্টর হিসেবে বিবেচিত হবে। আমরা ফার্মাসিউটিক্যালের কথা চিন্তা করতে পারি, আমরা লেদার শিল্পের কথা আমরা চিন্তা করতে পারি, আমরা আইটির কথা আমরা চিন্তা করতে পারি, আমরা টয় ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে পারি, আমরা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে পারি। এরকম অনেকগুলো রফতানিমুখী শিল্প আমরা চিন্তা করতে পারি, এবং এই রফতানিমুখী শিল্প আমরা কতগুলো শিল্পকে আমরা প্রায়োরিটাইজ করে নেব যে আগামী 5 বছর বা 10 বছর এই সেক্টরগুলোকে আমরা প্রায়োরিটাইজ করে নিব, এবং যেই সেক্টরগুলোকে আমরা প্রায়োরিটাইজ করব সেগুলোকে আমরা প্রণোদনা দিতে চাই, ইনসেন্টিভ দিতে চাই। এটা এমনও হতে পারে তাদেরকে আমরা বন্ডের ফ্যাসিলিটি দিব, বন্ডের ভ্যারাস ফ্যাসিলিটি দিব, বা যেই সকল প্রণোদনা দিলে সেই সেক্টরগুলো আস্তে আস্তে গ্রো করবে সেই জিনিসগুলো আমরা তাদেরকে করে দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অর্থনীতিকে তার নিজের গতিতে চলতে দিতে হবে। সবকিছু যেরকম চলার একটি ধর্ম আছে, অর্থনীতিকেও নিজের গতিতে চলতে দিতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যাংকিং খাতকে যে কোনোভাবে হোক রাজনৈতিক হস্তক্ষেপের মুক্ত করে দিতে হবে, এবং এটাকে প্রফেশনালি আমাদেরকে চালাতে হবে। কারণ আমরা যদি ব্যাংকিং খাতকে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করি তাহলে এটির অশুভ প্রভাব অর্থনীতির উপরে পড়বে, যেটি আমাদের কারো জন্য কাঙ্ক্ষিত নয়। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন এই বিষয়টি দেখার জন্য। এর মধ্যেই আমি আপনাদের কাছে বলেছি যে আমরা নতুন নতুন শিল্প গঠনের আমরা চেষ্টা করব। এর মধ্যে একটি বিষয় আছে, বিশেষ করে ক্ষুদ্র ও কুটির মাঝারি শিল্প যেটা আছে, এগুলোকে আমরা টার্গেটেড সাপোর্ট আমরা দিতে চাই। এগুলোকে আমরা টার্গেটেড সাপোর্ট দিতে চাই, যে এসএমই আছে, ক্ষুদ্র এবং কুটির শিল্প যেগুলো আছে। আমরা এর আগে দেখেছি, বিগত সময় আমরা দেখেছি অনেক বিনিয়োগ হয়েছে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। আমরা 100 মিলিয়ন দিয়ে একটা ফ্যাক্টরি যদি করি, কিন্তু ওটাতে যত না মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমরা যদি 10 মিলিয়ন দিয়ে বা 1 মিলিয়ন দিয়ে কোনো ফ্যাক্টরি করি, আমরা দেখেছি যে সেখানে অধিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। সেজন্যই আমরা আভ্যন্তরীণ শিল্প ভিত্তিকে শক্তিশালী করা এবং শিল্প খাতের বহুমুখীকরণের লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। বিশেষ করে ক্ষুদ্র ও কুটির এবং মাঝারি শিল্পে সুনির্দিষ্ট বা টার্গেটেড সাপোর্ট প্রদানের উপরে আমরা বিশেষ গুরুত্ব আরোপ দিতে চাই। এখানে বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে বাংলাদেশের বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে। শিল্প বন্ধ হওয়া মানেই অর্থনীতির গতি থেমে যাওয়া, শিল্প বন্ধ হওয়া মানেই বহু মানুষ বেকার হয়ে যাওয়া, শিল্প বন্ধ হওয়ার মানেই বহু মানুষের সংসার বসে যাওয়া, বহু শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাওয়া। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেসব বন্ধ শিল্প আছে প্রত্যেকটির জন্য দরকার হলে আলাদা আলাদাভাবে বসে আমরা পলিসি বের করব, যে ওই শিল্পগুলোকে যাতে আবার চালু করা যায় এবং সেখানে যাতে আবার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য শুরু হয়, সেখানে যাতে আবার নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমি এরপরে যেই লাইনটি আছে এটা আমি আপনাদের সামনে এর মধ্যে অলরেডি উল্লেখ করেছি, যে রফতানিমুখী শিল্পগুলোকে আমরা বন্ডের সুবিধা, বন্ডের ভ্যারাস সুবিধা আমরা দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে এরকম অনেক অঞ্চল আছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকি, বাংলাদেশে এরকম অনেক অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কতগুলো সুবিধা আছে। কাজেই আমরা যদি এই বিষয়গুলোকে স্টাডি করি তাহলে আমরা এক অঞ্চলের পণ্য দিয়েই আমরা বিভিন্ন এলাকা গড়ে তুলতে পারি। যেমন টাঙ্গাইলে, আমরা যদি টাঙ্গাইলে দেখি, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে আমরা নামাজ পড়ার সময় যে টুপিটা ব্যবহার করে থাকি সেই টুপিটা তৈরি হচ্ছে এবং এই টুপি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যাচ্ছে।